আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আপনাদের জন্য আমরা নিয়ে আসি রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক ও ইংরেজ সাহেবের বিপদ। নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত, গল্পটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টসে জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ইংরেজ সাহেবের বিপদ। সকালে উঠে মনটা বেশ উদাস হয়ে গেছে। মনে হচ্ছে আমার মধ্যকার কবি সত্তা আবার জেগে উঠেছে। আমি কবি বা সাহিত্যিক কোনোটাই নই, তবে মাঝে মাঝে মনের মধ্যে কবি সত্তা জেগে ওঠে। আজ ভাবলাম একটা কবিতা লেখা যাক। যদিও আমার গিন্নি আমার কবিতাকে উপহাস করে, কিন্তু আমি জানি মনে মনে সে খুব খুশি হয়। আজ আমার ছোট্ট পড়ার টেবিলে আমি কবিতা লিখতে বসেছি। এক মনে কবিতা লিখছি। তোমায় দেখেছিলেম চাঁদনি রাতের স্বর্ণমালায়, তোমায় দেখেছিলেম বন পুকুরের ছন্ন ছায়ায়। তুমি পরেছিলে আকাশী রঙের শাড়ি, খোঁপায় দিয়েছিলে জুঁই ফুলের মালা। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার দিকে। তুমি লজ্জা পেয়েছিলে, দূরে সরে গিয়েছিলে আমার থেকে। তোমার লজ্জায় রাঙা সুন্দর বদনখানি আমার মনোমন্দিরে গেঁথে গিয়েছিল। হয়তো ভালোবেসেছিলাম, তোমায় বলতে পারিনি মুখে। তুমি কি ভালোবেসেছিলে আমার ওই রাঙা দুটি চোখে? এইভাবে কবিতা লিখছিলাম। এমন সময় আমার জীবন সঙ্গিনী, আমার প্রথম এবং শেষ ভালোবাসা আমার স্ত্রী আমার পাশে এসে দাঁড়ালো। ভাবলাম কোনো ভালোবাসার কথা বলবে হয়তো, কিন্তু না। আমার হাতে বাজারের থলিটা ধরিয়ে দিয়ে বলল, যাও বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো, না হলে আজকে আর খাবার জুটবে না। তোর মেজাজটা এক নিমেষে বিগড়ে গেল। কি সুন্দর কবিতা লিখছিলাম, এখন স্ত্রীর জন্য বাজার থেকে সবজি আনতে হবে। কি আর করা, স্বামী ধর্ম করতে তো হবেই। এই ভেবে জামাটা গায়ে গলিয়ে বাজারের থলিটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছে বাজার করে আমি বাড়ি ফিরে আসছি, এমন সময় আমাদের প্রিয় ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ঠাকুরমশাই একাই ঘরকন্যা সমস্ত কাজ সামলান। যতদিন চারি ছিল ততদিন ঠাকুরমশাইকে এই সমস্ত কিছু দেখতেই হতো না, চারিই সব করত। কিন্তু চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ঠাকুরমশাই একাই সব করেন। হ্যাঁ, একটা চাকর আছে বটে, কিন্তু সে বড্ড কুঁড়ে। 10 বার বলার পর সে একটা কাজ করে। তাই ঠাকুরমশাই তার আশা ছেড়ে দিয়ে একাই সমস্তটা করে নেন। আজকে ঠাকুরমশাই একটু মাছ কিনেছেন। অনেক দিন পর ঠাকুরমশাইয়ের বাড়িতে আজ মাছ হবে। চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ঠাকুরমশাই মাছ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সত্যি বলতে কি, চারি মাছ খেতে খুব ভালোবাসে। তাহলে আজ মনে হয় চারি এসেছে। ঠাকুরমশাই আজ মাছ কিনছেন। আমাকে দেখে ঠাকুরমশাই বললেন, এই বুড়োটাকে তো ভুলেই গেছো তোমরা, এখন আর আসো না। ঠাকুরমশাই, আসলে শরীরটা কয়েকদিন ভালো ছিল না, সেই জন্যই আর কি। তা বেশ। আচ্ছা ঠাকুরমশাই, চারি এসেছে নাকি? কই না তো, কেন বলো তো? না না, আপনি তো অনেকদিন মাছ কেনেননি, আজ হঠাৎ মাছ কিনছেন দেখছি। শুধু মাছ নয়, মাংসও আছে। আজ হঠাৎ মানে কোনো বিশেষ ব্যাপার আছে নাকি ঠাকুরমশাই? হ্যাঁ, বিশেষ ব্যাপারই বটে। আজ আমার বিশিষ্ট এক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তাই ওর জন্য এত আয়োজন। বিশিষ্ট বন্ধু কে ঠাকুরমশাই? একজন ইংরেজ সাহেব। ইংরেজ সাহেব? হ্যাঁ বিভূতি, ইংরেজ সাহেব। যদিও এখন তিনি আর পুলিশের চাকরি করেন না, তিনি এখন অবসর নিয়েছেন। অবসর নিয়ে এই কলকাতার একটা প্রাচীন পাড়ায় একটা পুরনো বাড়িতে বসবাস করেন।
যদিও বাড়িটি আমি তাকে খুঁজে দিয়ে বাস্তুদোষ কাটিয়ে পুজো আচ্চা করে ঢুকিয়েছি, ইনি আমাকে খুব মানেন কিনা। আচ্ছা ঠাকুরমশাই, এই ইংরেজ সাহেবের সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? সে অনেক কথা, এই বাজারের মধ্যে দাঁড়িয়ে বলাটা ঠিক সম্ভব হবে না। চলো আমার বাড়িতে চলো, সব বলছি তোমাকে। আজকের দুপুরের খাবারটা আমার বাড়িতে খেয়ে নেবে তুমি। চলো চলো চলো। আচ্ছা ঠাকুরমশাই, আগে বাজারের থলিটা বাড়িতে দিয়ে আসি। আমি চটপট করে বাড়ি গিয়ে স্ত্রীর হাতে বাজারের থলিটা দিয়ে এলাম, আর স্ত্রীকে বললাম, এই শোনো না, আমার জন্য এই বেলা রান্না করতে হবে না, এই বেলাটা আমি ঠাকুরমশাইয়ের বাড়িতে খেয়ে নেব, কেমন? ঠিক আছে। স্ত্রীর কাছে বিদায় নিয়ে আমি ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার সময় কিশোরীকে ডেকে নিয়ে যাব বলে প্রথমে কিশোরীর বাড়িতেই আমি গেলাম। কিশোরীর বাড়ি গিয়ে দেখি কিশোরী একটু ভাতে ভাত ফুটিয়ে নেবে বলে উনুন ধরাচ্ছে। আমি কিশোরীর কাছে গিয়ে দাঁড়ালাম। কিশোরী আমাকে প্রথমে লক্ষ্য করেনি, সে উনুন ধরাতেই ব্যস্ত ছিল। আমি বললাম, কি করছো কিশোরী? আমার কথা শুনে কিশোরী আমার দিকে ফিরে তাকালো, তারপর আমাকে দেখে খুব খুশি হয়ে বলল, আরে ভাই, এসো এসো, ইয়ার করবো, এই ভাতে ভাত ফুটিয়ে নেব বলে উনুন ধরাচ্ছি। আর বলো না ভাই, উনুন ধরাতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। সত্যি উনুনের আছে কিশোরীর চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। আমি বললাম, থাক, আর কষ্ট করে কাজ নেই, এবার উঠে পড়ো দেখি, উনুনটা নিভিয়ে দাও। কেন ভাই, উনুন নেভাবো কেন? আরে আজকে আর রান্না বান্না করতে হবে না, আজ ঠাকুরমশাই আমাদের ওনার বাড়িতে দুপুরবেলায় খাবার জন্য নিমন্ত্রণ করেছেন। আমার কথায় কিশোরীর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিশোরীটা বরাবরের পেটুক, খাবার বেলে ও আর কিচ্ছু চায় না। আমার কথা শুনে কিশোরী লাফিয়ে উঠল, তারপর বলল, কি বলছো কি? এই দাঁড়াও দাঁড়াও, অগ্নি দেবতাকে আগে নে ভাই। কিশোরী উনুনটা নিভিয়ে একটা পাঞ্জাবি গলিয়ে আমার কাছে এসে বলল, চলো ভাই, ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো। আমরা দুজন ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে চললাম। পথে যেতে যেতে কিশোরীকে ইংরেজ সাহেবের কথা বললাম। তা শুনে কিশোরী বলল, তাহলে আজ দুপুরে খাওয়ার সঙ্গে ঠাকুর মশাইয়ের একটা দুর্দান্ত অভিজ্ঞতার কথা শোনা যাবে। আজকের দিনটা পুরো জমে যাবে। হ্যাঁ, তা যা বলেছ। ঠাকুরমশাই আমাদের জন্য অপেক্ষা করছেন, তাই তাড়াতাড়ি পা চালালাম। ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে দেখি দরজা খোলাই আছে। আমরা ভিতরে ঢুকতেই দেখলাম একজন ইংরেজ সাহেব। সাহেবের বয়স হয়েছে, ঠাকুরমশাইয়ের থেকে বয়সে বড় বলেই মনে হলো। ঠাকুরমশাই আমাদের দেখে বললেন, এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম। ঠাকুরমশাই আমাদের সঙ্গে ইংরেজ সাহেবের পরিচয় করিয়ে দিলেন। ইংরেজ সাহেব আমাদের দেখে বললেন, এই একটু আগেই ঠাকুরমশাই আপনাদের কথাই বলছিলেন। নমস্কার, আমার নাম জন ব্যারেট। আমার নাম বিভূতি বন্দ্যোপাধ্যায়, আরও কিশোরী সেন। গুড, ভেরি গুড। আপনাদের সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। তা আজকের দুপুরটা বেশ ভালোভাবেই কাটবে। এরপর ঠাকুরমশাই আমাদের জন্য চা নিয়ে এলেন। আমরা চারজন চা খেতে খেতে গল্প করতে লাগলাম। তার আগে আমি ঠাকুরমশাইয়ের হাতে পাসিং শোয়ের প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম। ঠাকুরমশাই সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করলেন, সেইটি ধরালেন, আর ইংরেজ সাহেবের সামনে একটা ধরলেন, আর ইংরেজ সাহেবের হাতে একটা দিলেন। আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই এবার বলুন না, সাহেবের সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? সে অনেক বড় লম্বা কাহিনী। ইংরেজ সাহেবের সঙ্গে পরিচিত হওয়ার আগে আরেকটি ঘটনা আছে। সেই ঘটনাটা না বললে ইংরেজ সাহেবের ঘটনাটা বুঝতে পারবে না, তাই আগে ওটাই বলি। এরপর ঠাকুরমশাই সিগারেটে ঘন ঘন টান দিয়ে সেটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বলতে শুরু করলেন, যে সময়ের কথা বলছি সেটা আজ প্রায় অনেক বছর আগের কথা। সালটা 1922। তখন সবে বাড়ি থেকে পালিয়ে ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বীরভূমের শ্মশানের মাতু পাগলির সাথে তখনও আমার সাক্ষাৎ হয়নি। বীরভূমের শ্মশানের মাতু পাগলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। কাল ভৈরবের সঙ্গে সাক্ষাৎ হয়নি। দর্শন অনেক আগেই পেয়ে গিয়েছি, সে কথা তো তোমাদের আগেই বলেছি।
ওই যে আমাদের গ্রামের কৈখালি মাঠে সেই লোকটা যে শূকর চড়াতো, মনে আছে? হ্যাঁ ঠাকুরমশাই। হ্যাঁ, তো তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, সাধু সঙ্গ করার আশায় ঘুরে বেড়াচ্ছি। এমন সময় এক গ্রামে গিয়ে পড়লাম। গ্রামটার নাম উলাইচণ্ডীপুর। এরকম অদ্ভুত নাম কেন, এই বিষয়টা পরে জেনেছিলাম। গ্রামটা বেশ বড়। গ্রামে ঢুকে আমি গ্রামের মন্দিরে আশ্রয় নিলাম। তখন গ্রামের লোকজন বেশ ভালো ছিল। আমাকে সাধু মনে করে গ্রামের বউ ঝিয়েরা আমার কাছে আসতো ঝাড়ফুঁক করাতে, আর নয়তো ওই মাদুলি তাবিজ নিতে। কিন্তু আমি ওসব কখনোই করিনি। আমি তো একজন পথিক। হ্যাঁ, সাধু সঙ্গ করেছিলাম বটে, তবে প্রকৃত তান্ত্রিক তো হতে পারিনি। সে যাক, গ্রামের লোকেরা আমাকে কখনো দুধ, কখনো ফল, কখনো খাবার দাবার দিয়ে যেত। সেই দিয়েই আমার চলে যেত। একদিন ওই গ্রামেই ঘুরে বেড়াচ্ছি, এমন সময় একজন ভদ্রলোক আমার কাছে এসে বললেন, ঠাকুর মশাই, আপনাকে আমার খুব দরকার। আপনিই পারবেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। আমি বললাম, কি ব্যাপার বলুন তো, কে আপনি, কি চান? আগে আমার নাম তিলকনাথ ভট্টাচার্য। আমি আসছি এই গ্রামের 2 গ্রাম পর। আমার গ্রামের নাম গোপালপুর। হ্যাঁ, আমাদের গ্রামের খুব বিপদ, আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই। কি বিপদ? আসলে বিপদটা যে কি সেটা আমরাও কেউ বুঝতে পারছি না। ঘরে ঘরে কালান্তর জ্বর লেগেই আছে ঠাকুর মশাই। এই জ্বর থেকে কেউ রক্ষা পাচ্ছে না। আমাদের গ্রামের বাচ্চা বুড়ো কেউ না। তা আপনারা ডাক্তার দেখাননি? ডাক্তার কবিরাজ ঝাড়ফুঁক সবই করা হয়েছে, এমনকি সাহেব ডাক্তারও এসেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ঠাকুর মশাই, কালান্তর জ্বর চলতেই থাকছে। আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কি করব। আপনি আমাদের রক্ষা করুন। আপনার নাম আমরা অনেক শুনেছি আপনি নাকি মানুষকে রক্ষা করেন। আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন আমাদের। বেশ, চলুন। আমিও লোকটির সঙ্গে উলাইচণ্ডীগড় ছেড়ে চললাম গোপালপুরের উদ্দেশ্যে। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যে বললেন উলাইচণ্ডীগড়ের নাম হওয়ার পিছনে একটা কাহিনী আছে, তা বললেন না তো সে কথা? ও হ্যাঁ, তবে শোনো, উলাইচণ্ডীপুরের প্রথম রাজা ছিলেন চণ্ডী চৌধুরী। তিনি একদিন মা উলাইচণ্ডীর স্বপ্নাদেশ পান তাঁর পুজো করার জন্য। তখন থেকেই ওই গ্রামের নাম উলাইচণ্ডীপুর। যা হোক, আমি তিলকনাথের সঙ্গে চললাম গোপালপুর। ওই গোপালপুরে গিয়ে আমার মনে হলো এখানে কোনো অশুভ ছায়া পড়েছে। সত্যি গ্রামটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। ঘরে ঘরে অসুখ এ গ্রামে। কালান্তর জ্বর এই গ্রামকে গ্রাস করেছে। এই গ্রামের লোকের অবস্থা দেখে আমার চোখে জল চলে এলো। আমি তিলকনাথকে বললাম, দেখো তিলকনাথ, তোমাদের গ্রামের যে অবস্থা দেখছি, তাতে মনে হচ্ছে তোমাদের গ্রামে কোনো অশুভ কাজকর্ম হচ্ছে। যে করছে সে চায় না তোমাদের গ্রামে কেউ বেঁচে থাকুক। তাই সেই এই গ্রামকে শ্মশান করে তোলবার জন্য এই কালান্তর জ্বর তোমাদের গ্রামে সৃষ্টি করেছে। তিলকনাথ আমার কথা শুনে ভয় পেয়ে গেল। কিন্তু কে ঠাকুর মশাই, কে আমাদের গ্রামের এত বড় সর্বনাশ করছে? কে এসে? দেখো তিলকনাথ, আমি শুধু অনুমান করছি। এখন আমি সঠিকভাবে তোমাদের গ্রামে কি হচ্ছে সেটা বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি, তোমাদের গ্রামে কোনো অশুভ কেউ প্রবেশ করেছে এবং তার প্রভাবে তোমাদের গ্রামে এই মহামারী ছড়িয়ে পড়ছে। ঠাকুর মশাই, আমি জানি না আমাদের গ্রামে কি হয়েছে, তবে এইটুকু বলতে পারি, আমাদের গ্রাম যে নিরাপদ নয় সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ তিলকনাথ, তুমি ঠিকই বুঝেছ, তোমাদের গ্রাম সুরক্ষিত নয়।
তবে আমি তোমাদের গ্রামে একটা সুরক্ষা বলয় করে দেব, যাতে ওই শক্তি তোমাদের গ্রামে আর কোনো কিছু না করতে পারে, এখানেই যেন সমাপ্ত হয়। এই বলে আমি তিলকনাথের সঙ্গে গ্রামটা ঘুরে একটা সুরক্ষা বলয় ওই গ্রামে কেটে দিলাম। এরপর আমি তিলকনাথের বাড়ি এসে উঠলাম। তিলকনাথ আমার জন্য হাত পা ধোয়ার জল নিয়ে এলো। আমি হাত পা ধুয়ে তিলকনাথের সঙ্গে ঘরে প্রবেশ করলাম, কিন্তু মনের মধ্যে আমার সেই অশান্তি চলতে লাগলো। মনে হলো এই গ্রামে অশুভ কিছু হচ্ছে, কিন্তু সেটা কি? যদিও আমার সুরক্ষা বলয় ভেদ করে কোনো অশুভ শক্তি এই গ্রামে প্রবেশ করতে পারবে না, সেটা আমি জানতাম, কিন্তু এই মানুষগুলোকে আগে সুস্থ করা দরকার। তার আগে আমাকে জানতে হবে এসব শুরু হলো কি করে। আমি তিলকের কাছে জানতে চাইলাম এই গ্রামে এইসব শুরু হলো কি করে, কবে থেকে। ঠাকুরমশাই, আমি আপনাকে সব বলবো, কিন্তু তার আগে আপনি কিছু মুখে দিন। না না, এখন ওইসব কিছুর প্রয়োজন নেই। তুমি শুধু আমাকে বলো এইসব শুরু হলো কি করে। না না না, এ হয় না ঠাকুরমশাই, তা কখনো হয় না। আপনি আমার বাড়িতে অতিথি, আপনাকে সেবা করা আমার কর্তব্য। আপনি বসুন বসুন। এই বলে তিলক আমার ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে আমার জন্য খাবার নিয়ে এলো। রান্না বেশি নয়, ওই আলু ভাতে ডাল ভাত আর মাছের ঝোল। খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে আমি তিলককে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা একটু খুলে বলো না আমায়। বলছি ঠাকুরমশাই, বছরখানেক আগের কথা। আমাদের গ্রামে এক সাধু এসে আমাদের গ্রামের বাইরে বট গাছে বাসা বেঁধেছিল। সাধু আমাদের গ্রামের লোককে সাহায্য করতেন, কখনো আমাদের নিরাশ করেননি। কিন্তু হঠাৎ করে যে কি হলো কিছু বুঝতে পারলাম না। সাধু একদিন রেগে অভিশাপ দিতে দিতে এই গ্রাম ছেড়ে চলে গেলেন। তখন থেকেই আমাদের গ্রামে এই কালান্তর জ্বর ছড়িয়ে পড়ল ঠাকুরমশাই। কি যে বলবো, এই জ্বরে 1 বছরের মধ্যে আমাদের গ্রাম একেবারে ধূলিসাৎ হতে বসল। বহু ডাক্তার, বহু ওঝা তান্ত্রিক দেখিয়েছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি, বরং ক্ষতিই হয়েছে। কি বলবো ঠাকুরমশাই, আমাদের গ্রাম আমাদের চোখের সামনে ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়েছে, আর আমরা কিছুই করতে পারিনি। এইভাবে 1 বছর ধরে ঘুরতে ঘুরতে একদিন আপনার সন্ধান পেলাম এবং আপনার কাছে ছুটে এলাম। এবার দেখুন আপনি কিছু করতে পারেন কিনা। দেখো, আমাকে একটু সময় দিতে হবে, না হলে আমি কিছুই করতে পারবো না। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি সময় নিন, তবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। দেখতেই তো পারছেন গ্রামের কি অবস্থা। এই বলে তিলকনাথ আমার ঘর থেকে চলে গেল। আমি একটু চিন্তা করলাম কিভাবে কি করা যায়। সারা রাত চিন্তা করেও কিছু উপায় খুঁজে পেলাম না। পরের দিন তিলকনাথ বলল, ঠাকুরমশাই, আজকে আবার একজন মারা গেল ঠাকুরমশাই। জানি না কবে মুক্তি পাবো আমরা। এই বলে তিলকনাথ চোখের জল ফেলতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না তিলকনাথ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এরপর তিলকনাথ কিছুটা শান্ত হলো। আমি ভাবতে লাগলাম কি করা যায়। আমি বললাম, আচ্ছা তিলকনাথ, ওই সাধু কোথায় বাসা বেঁধেছিল? তিলকনাথ আমাকে ওই জায়গায় নিয়ে গেল। আমি গিয়ে ভালো করে বটগাছের জায়গাটা পরীক্ষা করলাম। তারপর বললাম, তিলকনাথ, ওই সাধুকে খুঁজে বার করতে হবে। ওই সাধুই বলতে পারবে সে কেন এই গ্রামকে এই রকম অভিশাপ দিল। কিন্তু কোথায় পাওয়া যাবে এই সাধুকে? তা জানি না, তবে ওই সাধুকে খুঁজে বার করতেই হবে। তুমি এখন যেতে পারো। ঠাকুরমশাই, আপনি কি এখানে একা থাকবেন?
হ্যাঁ, আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই। আচ্ছা। সে চলে গেল। আমি ওই বট গাছের তলায় ধ্যানে বসলাম। আমাকে জানতে হবে ওই সাধু এখন কোথায় আছে। আমি ধ্যানে বসে জানতে পারলাম ওই সাধু এখন হিমালয়ের এক গোপন স্থানে বাস করছে। সেই স্থানে যাওয়া অসম্ভব, পথ বড় দুর্গম, তবু আমাকে যেতে হবে। এই গ্রামকে রক্ষা করতে সেই সাধুকে আমার দরকার। আমি সেদিন তিলকের বাড়ি ফিরে গেলাম। বাড়ি গিয়ে আমি তিলককে সব বললাম। ঠাকুর মশাই, আমি আপনাকে একা ছাড়বো না, আমি যাব আপনার সঙ্গে। আমি তিলককে বোঝালাম যে আমার সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু সে পারবে না। কিন্তু তিলক আমার কথা শুনল না, সে জোর করল। বাধ্য হয়ে আমি তাকে সঙ্গে নিলাম। আমি আর তিলক পরের দিন হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম। জানি না কতদিন লাগবে পৌঁছতে, তবুও এই পথ আমাদের অতিক্রম করতেই হবে। প্রথমে যখন যাত্রা করলাম তখন পথে অনেক বাধা এলো। একবার তো খাদে পড়তে পড়তে বেঁচে গেলাম। কখনো হিংস্র জন্তু তাড়া করলো, কখনো অন্য জলে কষ্ট পেলাম। এইভাবে 1 মাস কাটল। পথে হেঁটে পা দুটো রক্তাক্ত হলো, শরীরে ক্ষত সৃষ্টি হলো, তবুও থামলাম না, পথ চলতে লাগলাম। এইভাবে 1 মাস পর হিমালয়ের পাদদেশে পৌঁছলাম আমরা। তিলকনাথ খুব অসুস্থ হয়ে পড়েছিল, তবুও সে আমার সঙ্গ ছাড়ল না। এইভাবে আমরা ধীরে ধীরে পৌঁছলাম আমাদের গন্তব্যে। এবার ওই সাধুকে খুঁজে বার করার পালা। এত বড় হিমালয়ে কোথায় আছেন সেই সাধু? আমি আর তিলকনাথ ওই সাধুকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আরও 1 সপ্তাহ কাটল। শেষ পর্যন্ত ওই সাধুকে আমরা খুঁজে পেলাম। ওই সাধু আমাদের দেখে প্রচন্ড রেগে গেলেন। তারপর বললেন, কে রে, আমার সাধনায় বাধা দিতে এসেছিস? তোদের এত বড় সাহস? না সাধু বাবা, আমি আপনার সাধনা ভঙ্গ করতে আসিনি। আমি এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। সাহায্য? কিসের সাহায্য? আমি সব কথা খুলে বললাম সাধুকে। সাধু বললেন, না না না, তোদের আমি সাহায্য করতে পারবো না। তোরা চলে যা, চলে যা এখান থেকে। দেখুন সাধু বাবা, আমি বুঝতে পারছি আপনি খুব রেগে আছেন, কিন্তু আপনি কেন এই গ্রামের ওপর ক্রুদ্ধ হয়েছেন যদি বলেন, তাহলে আমি তো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। তবে শোন, আমি ওই গোপালপুর গ্রামে কয়েকদিন বসবাস করেছিলাম। ওই গোপালপুর গ্রামের মানুষজন আমার কাছে সাহায্য চাইতে আসতো। আমিও খুশি মনে তাদের সাহায্য করতাম। এইভাবে দিন কাটতে থাকে। আমার কাছে একটা সোনার কালী মূর্তি ছিল। তিনি আমার ইষ্ট দেবী। আমার সাধনায় খুশি হয়ে মা কালী নিজের হাতে আমাকে ওই কালী মূর্তি দিয়েছিলেন। আমি প্রতিদিন নির্জনে বসে সেই কালী মূর্তির পুজো করতাম। একদিন আমি পুকুরে স্নান করতে যাই এবং সেই সুযোগে এই গ্রামের কোনো এক লোক আমার সেই আরাধ্যাকে চুরি করে। আমি স্নান সেরে এসে দেখি আমার কালী মূর্তি উধাও। আমি তন্ন তন্ন করে চারদিক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। শেষে আমি সাধনার মাধ্যমে জানতে পারলাম ওদের গ্রামের নিমাই দাস বলে একজন আমার কালী মূর্তি চুরি করেছে। আমি সেই নিমাই দাসের কাছে গেলাম আমার কালী মূর্তি ফেরত চাইতে। নিমাই আমার কথা অস্বীকার করল আর বলল যে এরকম কোনো মূর্তি নাকি সে নেয়নি। আমি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছি। আমি গ্রামের লোককে ডাকলাম। গ্রামের লোকের সামনে নিমাই মিথ্যে বলল, আর ওই গ্রামের লোক আমাকে অপমান করে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমি জানি নিমাই ওই কালী মূর্তি চুরি করেছে, আর সেই পাপের ফল ওরা পাচ্ছে। আমি বুঝতে পারছি আপনার রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু ওদেরকে যদি আপনি এইভাবে শাস্তি দেন তাহলে তো আপনারও পাপ লাগবে।
দয়া করে এই জ্বর কিভাবে সারবে সেটা বলুন। আমার কালী মূর্তি যদি আমার কাছে ফিরে আসে তবে আমি এই রোগ থেকে বেরোনোর উপায় তোকে বলে দেব। বেশ, তাই হবে। এরপর আমি ফিরে গেলাম গ্রামে। তারপর নিমাই দাসের বাড়ি থেকে কালী মূর্তি নিয়ে আমি আর তিলকনাথ আবার বেরিয়ে পড়লাম হিমালয়ের উদ্দেশ্যে। সেই দুর্গম পথ আবার অতিক্রম করলাম। সাধু কালী মূর্তি পেয়ে খুব খুশি হল। তারপর বলল, বাহ 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 বাহ, দেখ বাবা, তুই একজন সৎ এবং ভালো মানুষ। তোর মঙ্গল হোক, মা কালী তোর মঙ্গল করবেন। বাবা, এবার বলুন ওই রোগ থেকে বেরোনোর উপায় কি? এই রোগ থেকে বেরোনোর একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে জরাসুরের পুজো। জরাসুরের পুজো? কিন্তু সে যে বড় সাংঘাতিক দেবতা। ওই একটাই উপায় আছে, তুই তো জানিস সব। তোর ছোটবেলায় তোর ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন, তাই না? কিন্তু বাবা, আমি বুঝতে পারছি সংকল্প যার নামে হবে সে 6 মাসের মধ্যে মারা যাবে। তা তুই এখন ভাবছিস যে সংকল্প কার নামে হবে, তাই তো? তুই বুঝতে পারছিস না। যাকগে, তুই বরং এক কাজ কর, তুই আমার নামে সংকল্প কর। এমনিতেও আমার দেহত্যাগ করার সময় চলে এসেছে। এই পুজো আমি নিজের হাতেই করব এবং এই সংকল্প আমার নামেই হোক। এরপর সাধু আমাদের সঙ্গেই ওই গ্রামে ফিরে এলেন। তারপর ধুমধাম করে জরাসুরের পুজোর আয়োজন করা হলো। পুজো শেষ হলে পাঁঠা বলি হলো। এরপর ওই গ্রাম থেকে ওই কালান্তর জ্বর সারা জীবনের মতো বিদায় নিল, আর ওই সাধু হিমালয়ে চলে গেলেন। আমি জানতাম সাধুর হাতে আর 6 মাস সময় আছে। এই 6 মাস পর সাধুর মৃত্যু ঘটবে। এবার আসি ইংরেজ সাহেবের সঙ্গে আমার কি করে দেখা হলো সেই কথায়। এই ঘটনার পর আমি যখন গোপালপুর গ্রাম থেকে ফিরে আসছি তখন এই ইংরেজ সাহেবের সঙ্গে আমার দেখা হয়। ইংরেজ সাহেবের সঙ্গে যখন আমার দেখা হয়, ইংরেজ সাহেব আমার কাছেই আসছিলেন। আমি তখন গোপালপুর থেকে বেরিয়ে অচেনা পথের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ইংরেজ সাহেব আমাকে বললেন, ঠাকুরমশাই, আমার নাম জন ব্যারেট। আমি ঠন্ডিপুর নামে একটি ভিলেজে থাকি। আমি 1 মান্থ হলো ওখানে একটা গেস্ট হাউস কিনেছি, কিন্তু ওই গেস্ট হাউসটা ভালো নয়। ইটস ভেরি ব্যাড। কেন, কি আছে আপনার বাড়িতে? ওই গেস্ট হাউসে আসার পর আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছে। তো তার খুব শরীর খারাপ, ভুলভাল বকছে। আমি অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু কেউ আমার পক্সিকে সুস্থ করতে পারেনি। আপনি প্লিজ কিছু একটা করুন। দেখুন সাহেব, আমি চেষ্টা করতে পারি, কিন্তু এ কথা দিতে পারছি না। তবে আগে বুঝতে হবে আপনার বাড়িতে কি ঘটছে। আমাকে ওই বাড়ি সম্পর্কে কিছু বলুন। শিওর, কি জানতে চান আপনি বলুন। সাহেব, ওই বাড়িটা আপনি কার কাছ থেকে কিনেছেন? একজন বাঙালি বুড়ো লোকের কাছে। বুড়ো লোকটি মারা যাওয়ার আগে আমাকে ওই হাউসটি বিক্রি করে গেছেন। এর জন্য কোনো রুপিসও নেননি। ওই বুড়ো লোকটির কোনো ফ্যামিলি ছিল না, সে একাই থাকতো ওখানে। তবে হ্যাঁ, মারা যাওয়ার আগে লোকটি আমাকে ও আমার ওয়াইফকে সাবধান করে বলেছিল, এই বাড়িটা আপনি সাহেব কিনেছেন বটে, কিন্তু এই বাড়িতে আপনি বেশি দিন বাস করতে পারবেন না। আমি বলেছিলাম, ওয়াই? সে কথা আপনি নিজেই বুঝতে পারবেন। এই বলে লোকটি আমাকে বাড়িটি বিক্রি করে নিজের গ্রামে চলে গেল। আমি আমার ওয়াইফকে নিয়ে ওই বাড়িতে থাকতে এলাম, কিন্তু এই বাড়িতে এসে তো আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ল। আমি কি করব কিছু বুঝতে পারলাম না। তখন আমাদের পাড়ার একজন আপনার খোঁজ দেবেন বললেন। আপনিই পারবেন ঠাকুরমশাই, আমাদের প্লিজ হেল্প করুন। আমার স্ত্রীকে সুস্থ করে দিন প্লিজ। সাহেব, আপনার বাড়িতে না গেলে আমি বুঝতে পারবো না ওখানে কি হচ্ছে। চলুন। আমি সাহেবের সঙ্গে ঘোড়ার গাড়ি করে ওদের গ্রাম চণ্ডীপুরে গেলাম।
সাহেব আমাকে যত্ন করে তার বাড়ি নিয়ে গেলেন। ইয়েস ইয়েস, ঠাকুরমশাই আমাকে সেদিন রক্ষা করেছিলেন। উনি যদি না থাকতেন আমি আমার ওয়াইফকে কোনোদিনও বাঁচাতে পারতাম না, এবং এবং আমি নিজেও তো বাঁচতাম না। সাহেব ঠাকুরমশাইয়ের কাছে হাত জোর করলেন। ঠাকুরমশাই বললেন, সাহেব, আরে কি করছো তুমি? ওসব করো না, মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। তারপর শোনো, আমি তো সাহেবের সঙ্গে ওনার বাড়ি গেছি। গেস্ট হাউসটা অনেক বড়, বেশ পুরনো দিনের গেস্ট হাউস। সাহেব আমাকে আদর করে ভিতরে নিয়ে গেলেন, কিন্তু কি জানো, ভিতরে ঢুকিয়ে আমার মনে হলো এইখানে অশুভ কিছু আছে, যা আমাকে ওই গেস্ট হাউসে ঢুকতে দিচ্ছে না। আর তার শক্তি আমার থেকে অনেক অনেক বেশি। আমি তো কিছুতেই ঢুকতে পারছি না ওইখানে। আমি এবার একটি গুপ্ত মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। অনেকক্ষণ উচ্চারণ করার পরে মনে হলো ওই শক্তির প্রভাব কিছুটা কাটল। আমি ভিতরে প্রবেশ করলাম। সাহেব আমাকে খুব আদর সহকারে ভেতরে নিয়ে গেলেন। সাহেবের বাড়িটা দেখে আমি থ হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, বেশ সাজানো গোছানো, কি সুন্দর! এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি। আসলে আমি তো ভবঘুরে সন্ন্যাসী বা তান্ত্রিক, ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াই, তাই এত সুন্দর ঘর দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। সে যাক, সাহেব আমাকে তার সাজানো বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। ঠাকুরমশাই, কিছু বুঝতে পারলেন? না সাহেব, এখনো তো কিছু বুঝতে পারলাম না। তবে এখানে কোনো শক্তিশালী প্রেতাত্মা আছে, সে আপনার স্ত্রীকে কবজা করে রেখেছে। হোয়াট? গোস্ট? মাই গড, মাই গড! ঠাকুরমশাই, ঠাকুরমশাই, প্লিজ হেল্প মি, হেল্প মি! হ্যাঁ সাহেব, সাহায্য তো আমাকে করতেই হবে। আমাকে ওই প্রেতাত্মার মুখোমুখি হতেই হবে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আগে আপনি একটু রেস্ট নিন। না সাহেব, এখন বিশ্রাম নেওয়ার সময় নয়। সাহেব, আপনার বউ কোথায় আছে? আমার সঙ্গে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। সাহেব আমাকে আরেকটি ঘরে নিয়ে গেলেন। তার স্ত্রী বিছানায় শুয়ে আছেন। ইস, বিছানার সঙ্গে একদম মিশে গেছেন, চোখে দেখা যায় না। সাহেব কেঁদে ফেললেন। কাঁদবেন না সাহেব, কাঁদবেন না। এখন আমাদের শক্ত থাকতে হবে। আগে জানতে হবে ওই প্রেতাত্মা কে আর কেন সে এখানে আছে, আর আপনার স্ত্রী তার কি ক্ষতি করেছে। কি করে জানবেন ঠাকুরমশাই? আমি ওনার স্ত্রীর কাছে এগিয়ে গেলাম। তারপর স্ত্রীর কপালে একটা হাত রেখে একটা মন্ত্র পড়তে থাকলাম চোখ বন্ধ করে। দেবী নারায়ণে নমো নমো। খানিকক্ষণ পর আমার সামনে একটা দৃশ্যপট ফুটে উঠল। আমি দেখলাম একটি সাহেব একটি বুড়ো লোকের কাছ থেকে একটি বাড়ি কিনছেন, এবং বুড়ো লোকটি তাকে সাবধান করছেন, এই বাড়িতে প্রেতাত্মা আছে। সাহেব তার স্ত্রীকে নিয়ে যেখানে থাকছেন সেইখানে, কিন্তু এই প্রেতাত্মা কে সেটা ধরতে পারছি না। আমি আবার একটি মন্ত্র পড়তে লাগলাম। ঝোড়া ত্রিশ বৌদ্রে নাম জিস মন্ত্রী বলা ভিত্রি দিবলাম এবার আমি জানতে পারলাম ওই প্রেতাত্মা সম্পর্কে। দেখলাম একটি সুন্দরী মেয়ে সেই এই বাড়িতে থাকে তার বাবার সঙ্গে। তার বাবাটি বৃদ্ধ। ওই মেয়েটি একদিন ছাদে খেলছে, এমন সময় একটি লোক ওই মেয়েটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল। এই দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, এ কি সর্বনাশ! তারপর দেখলাম ওই মেয়েটি হাওয়ায় ভাসছে, আর ওই লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর ওই মেয়েটি লোকটির গলা চেপে ধরে। মেয়েটি ওই লোকটিকে মেরে ফেলল।
তারপর দেখলাম একটি মিম, ওই মিমকে দেখতে একদম ওই জন সাহেবের স্ত্রীর মতো। ওই মেমটি ছাদে ঘুরছে চুল খোলে। এমন সময়ে ওই মেয়েটি ওই মেমের ভেতরে ঢুকে গেল। মেম অজ্ঞান হয়ে গেল। ব্যাস, আর কিছু দেখতে পেলাম না। আমি হাত সরিয়ে নিলাম, তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। কি দেখলেন ঠাকুরমশাই? সাহেব, এই বাড়িতে একটি খুন হয়েছিল একটি মেয়ের। সেই মেয়েটি প্রেত হয়ে আপনার স্ত্রীকে ভর করেছে। কেন কেন আমার ওয়াইফ কি করেছে? সাহেব, আপনার স্ত্রী কিছুই করেনি, তবে ওই প্রেতাত্মার একটি শরীর প্রয়োজন ছিল, তাই সে আপনার স্ত্রীকে ভর করেছে। সে আপনার স্ত্রীকে দিয়ে তার কার্য সিদ্ধি করাতে চায়। ঠাকুরমশাই, ঠাকুরমশাই প্লিজ আমাদের হেল্প করুন ঠাকুরমশাই। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব ওই প্রেতকে আপনার স্ত্রীর শরীর থেকে বের করে দেওয়ার। সেদিন রাতে আমি আর কিছু খেলাম না। ওই প্রেতাত্মার সঙ্গে আমায় কথা বলতেই হবে, আমায় জানতেই হবে সে কি চায়। আমি সেদিন রাতের বেলা চুপি চুপি ওই বাড়ির পেছনের বাগানে চলে গেলাম। তারপর নির্জনে বসে ওই প্রেতকে স্মরণ করলাম। তুমি যেই হও, আমার ডাকে সাড়া দাও। তোমাকে আমার খুব প্রয়োজন, সাড়া দাও। অনেকক্ষণ ডাকার পরে ওই প্রেত আমার ডাকে সাড়া দিল। ওই প্রেত আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? দেখো, এরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে এদের ধরেছ কেন? না, এরা আমার কোনো ক্ষতি করেনি বটে, তবে এদের দিয়ে আমি আমার কার্য সিদ্ধি করতে চাই। দেখো, যে তোমাকে হত্যা করেছে সে তো শাস্তি পেয়েছে, আবার কেন? শাস্তি পেয়েছে? একজন শাস্তি পেয়েছে, আর একজন সে যে বুক ফুলিয়ে সমাজের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমি এর প্রতিশোধ নেব। প্রতিশোধ নেওয়া শেষ হলে আমি এখান থেকে চলে যাব। আর আমি যদি তোমায় সাহায্য করি? সাহায্য করবে? তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, করব। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? তাহলে করো। তার আগে পুরোটা আমায় বলো, তোমার সঙ্গে ঠিক কি ঘটেছিল? সে অনেক কথা। আমি ছিলাম এই বাড়ির একমাত্র মেয়ে। আমার নাম কাবেরী। আমি আর বাবা থাকতাম এই বাড়িতে। বেশ সুখে দিন কাটছিল আমাদের, কিন্তু হঠাৎ আমাদের জীবনে একটি ঝড় নেমে এলো। আমার পিস্তুত দাদা অলোক আমাদের বাড়িতে এলো। সে আমাদের হুমকি দিল এই বাড়ি থেকে চলে যেতে। সে নাকি এখানে একা থাকবে। আমার বাবা রাজি হলো না। বাবা বলল, কখনো এই বাড়ি ছেড়ে আমরা যাব না। দাদা এই কথা শুনে খুব রেগে গেল। তারপর হুমকি দিল, এই বাড়ি সে নিয়েই ছাড়বে, সে যে কোনো মূল্যেই হোক। তারপর আমার দাদা আমাকে আর আমার বাবাকে লোক দিয়ে খুন করালো। তারপর এই বাড়ি দখল করে বসলো। আমি আমার খুনের প্রতিশোধ দিয়েছি, আর একটা প্রতিশোধ নেওয়া বাকি আছে। যে আমাকে আর আমার বাবাকে মেরেছিল তাকে আমি খুন করেছি। আর একজন বেঁচে আছে, তাকে আমি মারব। বেশ, তবে সাহেবের স্ত্রীকে ছেড়ে দাও। তা কি করে হবে? ওকে না পেলে তো আমি প্রতিশোধই নিতে পারবো না। দেখো, তুমি যদি সাহেবের বউয়ের সাথে তোমার খুনিকে মারো, তাহলে মেম সবার কাছে খুনি প্রমাণিত হবে। সেটা কি তোমার ভালো লাগবে? তাহলে কি হবে? আমি তোমাকে একটি মরা মৃতদেহের ভিতরে চালান করে দেব। তুমি ওই মৃতদেহের সাহায্যে তোমার প্রতিশোধ নেবে।
তারপর ওই মৃতদেহটাকে সঙ্গে সঙ্গে দাহ করে ফেলতে হবে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না যে কে ওই শয়তানটাকে মারলো। ঠিক আছে। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন আমি সাহেবকে সব খুলে বললাম। সাহেব বললেন, ঠাকুরমশাই আমি মৃতদেহ কোথায় পাবো? সে ভাবনা আমার। আপনি একটা কাজ করুন, আমাকে কিছু জিনিস জোগাড় করে দিন, তারপর আমি দেখছি। আমি শ্মশানে গিয়ে ওঁত পেতে বসে রইলাম একটা মৃতদেহের জন্য। খানিকক্ষণ পর একটা মৃতদেহ পাওয়া গেল। আমি সেটা সাহেবের বাড়িতে নিয়ে এলাম। এইসব কাজ বাড়ির ভেতরে করা যায় না, তাই আমি একটি ফাঁকা জায়গা বেছে নিলাম। সাহেব সব জিনিস জোগাড় করে রেখেছিল। আমি সাহেবকে বললাম, আপনি ঘরে যান, আর এই দিকে আসবেন না। সাহেব চলে গেল। আমি আমার হোম শুরু করলাম। আমি একটার পর একটা মন্ত্র পড়তে থাকলাম, আর ধীরে ধীরে শিখা জ্বলে উঠল। মাহি দৃশ্যভূতে ত্রায় নমায় নমায় ত্রায়ঙ্গগ্নি ওং চামুনায় ত্রিব ত্রিশনাম বিত্রদেব সংরক্ষণাম দ্রিবাদেব অমৃত্রামাহি মাম ত্রায়ম ত্রায় ত্রায় দ্রম নমঃ। আমি ওই মৃতদেহটাকে সামনে রাখলাম। তারপর আমার হোম চলতে লাগলো। ধীরে ধীরে আমার হোম শেষ হলো। আমি ওই মৃতদেহটাকে একটি পদ্ম বীজের মালা পরিয়ে তার কপালে তিলক কেটে ওই প্রেতকে আহ্বান করলাম। ধীরে ধীরে ওই প্রেত ওই মৃতদেহের মধ্যে প্রবেশ করল। আমি প্রেতকে বললাম, যাও, তুমি তোমার কাজ করো। প্রেত আমাকে নমস্কার করে ওখান থেকে চলে গেল। অনেক রাতে প্রেত ফিরে এলো। আমি বললাম, তোমার কাজ সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ ঠাকুর মশাই, আমি তৃপ্তি পেয়েছি। তাহলে এবার তুমি মুক্তি নাও। হ্যাঁ ঠাকুর মশাই, এবার আমি চলি। এরপর আমি প্রেত মুক্তির যজ্ঞ শুরু করলাম। যজ্ঞের আগুন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমি মন্ত্র পড়তে লাগলাম। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। ওই প্রেতের মুক্তি ঘটল। আমি ওই মৃতদেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে ফেললাম। ব্যাস, সব শান্ত। পরের দিন মেয়ে উঠে বসলেন। সাহেব আমাকে ধন্যবাদ দিলেন। আমি ওখান থেকে চলে এলাম। এরপর আমার বাড়ি অনেকবার এসেছেন, যেমন আজ এসেছেন। হ্যাঁ, সেদিনের কথা আমি আর কখনো ভুলবো না। যতদিন বেঁচে থাকবো ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করে যাব। তারানাথ আর সাহেব দুজনেই থামলেন। আমরা চুপ করে বসে রইলাম। চলো এবার রান্না করা যাক, অনেক বেলা হয়েছে তো। আমরা উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলাম। রান্না হতে হতে অনেকটাই বেলা হয়ে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু গল্প করে বাড়ির দিকে রওনা দিলাম। আর যাবার পথে ঠাকুরমশাইয়ের বাড়ির মোড়ের পানের দোকান থেকে একটা মিষ্টি পান কিনে মুখে পুড়ে চলতে শুরু করলাম। বাড়ির দিকে যাবার পথে আর একটা কাণ্ড ঘটেছিল আমাদের সঙ্গে। হঠাৎ করেই আমরা যেন ঠাকুরমশাইয়ের ডাক শুনতে পেলাম। ঠাকুরমশাই আমাদের ডাকছেন। আমরা পিছন ঘুরে দেখলাম, হ্যাঁ সত্যি ঠাকুরমশাই আমাদের ডাকছেন। আমি বললাম, কি হলো ঠাকুরমশাই, হঠাৎ ডাকলেন যে? ঠাকুরমশাই আমাদের দুজনের হাতে দুটো মন্ত্রপুত তাগা বেঁধে দিলেন। তারপর বললেন, এই তাগা দুটো হাত থেকে খুলবে না। পথে ঘাটে যাচ্ছ, কোনো বিপদ আপদ যদি হয়। এই বলে ঠাকুরমশাই বাড়ির দিকে চলে গেলেন। আমরাও বাড়ির দিকে চললাম, কিন্তু তখনও বুঝিনি ঠাকুরমশাই কেন এই তাগা বেঁধে দিলেন। বুঝেছিলাম পরে। আমার বাড়ির মোড়ে বাস থেকে নামতেই অসাবধানতায় আমি আর কিশোরী একটা লরির তলায় একটু হলেই চাপা পড়ে যাচ্ছিলাম। কিন্তু ঠাকুরমশাইয়ের দেওয়া ওই মন্ত্রপুত তাগার জন্য সেই দিন আমরা বেঁচে গিয়েছিলাম। সত্যি ঠাকুরমশাই মানুষটা সত্যি অদ্ভুত। তার মনের কথা আমরা কি আর সাধারণ মানুষ বুঝতে পারি? তোমরা কি বলো? শুনছিলেন গল্প তারানাথ তান্ত্রিক ও ইংরেজ সাহেবের বিপদ।
নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। বিভিন্ন চরিত্রে সায়ন, জ্যোতির্ময়, সৌভিক, অমিত, দেবলীনা, অর্পিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আবার আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আমরা নিয়ে হাজির হব আপনাদের জন্য রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।